বন্ধ করে দেওয়া উচিত, ইমিডিয়েটলি বন্ধ করে দেওয়া। পাকিস্তানে তো আমি গেছি, সেই পাকিস্তানে তো আমি দেখিনি, একটি চ্যানেলও দেখিনি। তাদের সেই মেরুদণ্ড আছে, আমাদেরও সেই মেরুদণ্ডটা তৈরি করার সময়টা এখন এসছে আমাদের। উনি যেটা বললেন যে আমাদের ছাত্রবন্ধু যেটা বললেন, চোখে চোখ রেখে কত, অবশ্যই বন্ধুত্ব আমরা চাই, সেটা হতে হবে সমতার ভিত্তিতে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, তাই না? ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, ঠিক আছে, আমরা কৃতজ্ঞ, তাই বলে তো আমরা আমাদের মাথা বিক্রি করে দিই নাই। ভারত অন্যায়ভাবে অনেক সুবিধা নিয়েছে, তথাকথিত ট্রানজিটের মাধ্যমে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। কত লক্ষ ভারতীয় অবৈধভাবে এখানে কাজ করে, সেগুলি কিন্তু এখন শনাক্ত করার সময় এসছে এবং অ্যাকশন নেওয়ার সময় এসছে। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট বলেছেন যে 5ই আগস্টের পরে যেই বাস্তবতা, সেই বাস্তবতা ভারতকে স্বীকার করতে হবে, স্বীকার করে তারপরে চিন্তা করতে হবে বন্ধুত্বটা কোন বন্ধুত্বের জায়গাটি তৈরি হবে। কিন্তু এই যে দুই দেশের সচিব পর্যায়ে যে বৈঠক হলো এবং তার বৈঠকের পরে যে ভারতীয় পররাষ্ট্র সচিব যে বক্তব্য গণমাধ্যমে রাখলেন, কি বোঝা গেল? আমরা তো বাস্তবের সঙ্গে সেটা কোনো মিল পাচ্ছি না। তারা বলেছে সুসম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়, কিন্তু আমাদের জেলেদেরকে ধরে নিয়ে গিয়ে যেভাবে ছবি রিলিজ করেছে, আর তারপরে আমাদের সীমান্তে গোলমাল চলছে, তিনি আসার একদিন আগে পঞ্চগড়ে একজনকে, সুতরাং আমরা এটার কোনো বাস্তবের সঙ্গে কোনো মিল দেখতে পাচ্ছি না। তো এটা একটা ভণ্ডামি, এটা একটা প্রতারণা। এই জালিয়াতি যতদিন চলবে ততদিন কিন্তু সম্পর্ক স্বাভাবিক হবে না। আপনি দেখেন এর মধ্যে কান্নাকাটি শুরু হয়ে গেছে। আমি বলেছিলাম ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনও বলেছে যে আমাদের চিকিৎসা দিতে হবে ধর্ম, বর্ণ, গোত্র এগুলির নির্বিশেষে দিতে হবে। তাদের সেই কলকাতার মার্কুইস স্ট্রিটের আপনি জানেন যে এর মধ্যে ব্যবসা বাণিজ্য তাদের অনেক কিছুই বন্ধ হয়ে গেছে। চিকিৎসা আমাদের দেশে আমরা চিকিৎসা নিতে যাচ্ছি না, ঠিক আছে, আমাদের কি মরক হয়ে গেছে, মহামারী হয়েছে, আমরা কত লোক মারা গেছি এর মধ্যে। তো সুতরাং নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকেছে, আমরা অবশ্যই রুখে দাঁড়াবো, আমরা অবশ্যই স্বনির্ভর হতে পারবো। একটু খালি সময় লাগতে পারে। গরুর ক্ষেত্রে আমরা পেরেছি না, পেঁয়াজের ক্ষেত্রে আমরা পারবো, আলুর ক্ষেত্রেও পারবো, অবশ্যই পারবো। এবং আমরা অন্য দেশে চিকিৎসা নিব, আমাদের নিজেদের চিকিৎসাকে আমরা উন্নত করে তুলব। একটু সময় লাগবে। আমরা আদানির বিদ্যুতের কেন আমরা তাদের জিম্মি হয়ে থাকবো? আমার বিদ্যুৎ করতে সময় লাগে, কিন্তু আমাদের সেই চিন্তাটা করতে হবে, একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে। আমরা চাইবো যে অতি দ্রুত একটা নির্বাচিত সরকার আসবে এবং তারা সেইভাবে সুদূর প্রসারী একটা লক্ষ্য নিয়ে এগিয়ে আসবে, লক্ষ্য নিয়ে তারা কাজ করবে। আমি এগুলি সমাধানগুলি। হাসান হাফিজ ভাই, আমি আপনার কাছে ফিরছি, একজন দর্শক আছেন, তার ফোনটি নিয়ে আমি আপনার কাছে আবার ফিরছি। প্রিয় দর্শক, কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি শামসুল আরিফিন ফেনী থেকে বলছি। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সহ আলোচক যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জি বলুন। আচ্ছা, সাম্প্রতিক সময়ে প্লিজ আমাকে একটু সময় দেবেন। জি বলুন। ওকে। জি, সাম্প্রতিক সময়ে আমরা ভারতের যে অ্যাক্টিভিটিস দেখছি, এটিকে আমি মোটেও দাদাগিরি মনে করি না ভারতের। বরং আমি মনে করি 5ই আগস্টের পরে কার্যত এখানে আর ভারতের কোনো দাদাগিরি নেই, বরং রাজ্য হারানো, বাণিজ্য হারানো এবং দাদাগিরি হারানোর যে জ্বলন পড়ন, সেটাই বহিঃপ্রকাশ দেখছি আমরা বিভিন্ন সময় বিভিন্ন চরিত্রের মাধ্যমে। সর্বশেষ আমরা যেটি দেখেছি সেটি ইস্কন চরিত্রের মাধ্যমে। এখন প্রশ্ন হচ্ছে এর সমাধানটা কিভাবে হবে? আমি বারবার বলছি, আমি অনুরোধ করছি, কূটনৈতিক টেবিলে ভূ রাজনৈতিক প্রয়োজনীয়তার কথা বলে কূটনৈতিক টেবিলে এটিকে শেষ করা যাবে না। এটিকে শেষ করতে হলে 5ই আগস্ট আমাদের কাছে সবচাইতে দারুণ দৃষ্টান্ত। 5ই আগস্ট এই দুর্দণ্ড প্রভাবশালী ফ্যাসিস্ট সরকারকে যেরকম আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে, জাতীয় ঐক্যের মাধ্যমে, ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে যেরকম এদেশ থেকে পালাতে বাধ্য করেছি, এখন ভূমিহীন আওয়ামী লীগ এবং তাদের প্রভু ভারতের যে চক্রান্ত চলছে, সেটিকেও আমরা আমাদের এখানটায় যদি যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেটিকে আমরা যদি আরো বেশি শক্তপোক্ত করতে পারি, ঠিক ততটাই ভারত নরম হয়ে যাবে। মানে এই জায়গাতে আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন, যে এই প্রসঙ্গে অথবা আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রসঙ্গে যে ঐক্য প্রয়োজন, সেই ঐক্য শেষ পর্যন্ত থাকবে কিনা, আমরা ধরে রাখতে পারবো কিনা, একজন সচেতন নাগরিক হিসাবে আপনি কি মনে করেন? আমি মনে করি জি, আমি যেটি মনে করি সেটি হচ্ছে আমাদের এখানে আলটিমেটলি আসলে একটা ঐক্য চলছে। অতীতেও ছিল, ভারত বিরোধীতে আমরা সবসময় ঐক্যমত্য পোষণ করি, কিন্তু বিশেষ করে আমাদের এখানে যে বৃহত্তম রাজনৈতিক দল এবং এই আন্দোলন সংগ্রামের বৃহত্তর যে অংশীজন বিএনপি, সেখানে তাদের একটু কিছুক্ষণ আগে আমাদের একজন আলোচক বলেছিলেন তাদের মনে হচ্ছে একটু রাগঢাক ছিল। আলহামদুলিল্লাহ এখন সে রাগঢাক নেই। আপনি দেখবেন আমি এই ঐক্যের ব্যাপারে খুবই আশাবাদী, কারণ ভারত বিরোধীতে আমাদের এখানকার মানুষ সব সময় ঐক্যবদ্ধ
অসংখ্য আমি আশা ধন্যবাদ, করি অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকুন। হাসান হাফিজ ভাই, আলোচনা শুনছিলাম, আপনার আলোচনার সূত্র ধরেই দর্শক কিন্তু কথা বলেছেন যে 5ই আগস্টের পরের বাস্তবতা মেনেই ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব তৈরি হবে, জাতীয় ঐক্য আমাদের সমতা হতেই হবে, ন্যায্যতার আমাদের কোনো ভিত্তিতে ঐক্য হতেই হবে। কোনো অপশন নেই আসলে। আপনি দেখেন যে আমাদের প্রধান উপদেষ্টা যখন প্যারিস থেকে আসার আগে একটা ইন্টারভিউতে উনি বলেছিলেন যে বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্টা হয় তাহলে সেটার প্রভাব 7 সিস্টার্সে পড়বে, সেটার প্রভাব মায়ানমারে পড়বে। জি, আমরা দেখতে পাচ্ছি ভারত কিন্তু এখনো ষড়যন্ত্রের মধ্যে আছে এবং পতিত স্বৈরাচারকে দিয়ে তারা নানান ধরনের কার্ড খেলার চেষ্টা করছে। এই সরকারকে ব্যর্থ করার জন্য, এই ছাত্র জনতার যে সর্বপ্লাবী অভ্যুত্থান সেটাকে নস্যাৎ করার জন্য, এটার স্পিরিটটাকে ধ্বংস করার জন্য কিন্তু তারা ক্রিয়াশীল। একটা আওয়ামী লীগের লোক বলেছে যে আমরা অনুশোচনা করি, আমরা অনুতপ্ত, এত প্রাণ ঝরেছে, প্রায় 2000 প্রাণ গেছে এবং অনেকে অঙ্গহানি হয়েছে, অনেকে চোখ হারিয়েছে, দৃষ্টি হারিয়েছে, এখনো চিকিৎসাধীন আছেন অনেকে। তাকে আপনি কোটি কোটি টাকা দিলেও তো আপনি দৃষ্টি ফিরিয়ে দিতে পারবেন না, জীবন ফিরিয়ে দিতে পারবেন না। তো সেই কত মূল্য, অগ্নিমূল্যে আমরা এই স্বাধীনতাটাকে পেয়েছি। দ্বিতীয় মুক্তি যেটাকে বলা হচ্ছে সেটাকে অতি অবশ্যই সংহত করতে হবে। জাতীয় ঐক্য যে কোনো মূল্যে এটা স্থাপন করতে হবে। বাংলাদেশের মানুষ 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ। যদি ভারতের ক্ষমতা থাকে তারা দখল করে দেখুক না বাংলাদেশকে, কয়দিন রাখতে পারে, আমরা দেখতে চাই সেটা। আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি, আমরা কিন্তু কোনো আপোষ এবং বিভিন্ন সময় সামরিক আক্রমণ, সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলি, তাদের একটা ফোর্স প্রস্তুত, এরকম কিছু আলোচনা শোনা যায়। এগুলি কি জাস্ট হুমকি ধামকি? হুমকি ধামকি, এবং এগুলি সামনে ওদের ইলেকশন আছে, নানান ধরনের চক্রান্ত চলছে। আপনি মমতার কণ্ঠে যেগুলি শোনা গেছে, মমতার রাজনৈতিক ক্যারিয়ারের সঙ্গে তো সেটা যায় না। তো তারা সেখানে মুসলিম ব্যাংক, ভোট ব্যাংক আছে, নানান ধরনের অত্যাচার, মুসলমানদের উপরে অত্যাচার করছে। তারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র তথাকথিত, কিন্তু সেখানে কত বড় দাঙ্গা হয়। আপনি দেখেন গরুর মাংস নিয়ে তারা এত হইচই করে, সেখানে গরুর মাংস ফ্রিজে পাওয়া গেলে তাদেরকে হত্যা করা হয়। পৃথিবীতে যে যত গরুর মাংস রপ্তানি হয় তার তৃতীয় স্থানটি হচ্ছে ভারতের। জি, সেখানে কি গরু জবাই করতে হয় না মাংসটা রপ্তানি করার জন্য? তো এগুলি তো হলো ভণ্ডামি এবং প্রতারণা, জালিয়াতি। এগুলিকে রুখে দাঁড়াতে হবে, তাদের মুখোশটাকে উন্মোচন করতে হবে। সেখানে আমাদের মিডিয়ার দায়িত্ব বেশি, আমাদের ছাত্র জনতার ঐক্যবদ্ধ প্রয়াসটা এখানে জারি রাখাটা জরুরি।